নমস্কার বন্ধুরা, আজকের আমি আরও একটা নতুন কুকিং ব্লগের রান্না নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো নিরামিষ পাঁপড়ের ডালনা। এখানে নিয়ে নিয়েছি পাঁপড়, মশলা পাঁপড় আমি ব্যবহার করব এবং ছোটো দুটো আলু ব্যবহার করব, যেহেতু অল্প পরিমাণে হবে তাই। তাহলে আলুগুলোকে পরিষ্কার করে নিই এবং পরবর্তী স্টেপ তারপরে দেখাবো। এখানে আমি মশলা পাঁপড়গুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি ভাজার সুবিধের জন্য, এবং পরে এগুলো যদি কাটতে থাকি তাহলে কিন্তু ছোটো বড়ো হয়ে যায়, তাই আমি আগে থেকে এইটাকে এইরকম করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু কম বেশি ভাজা হলে কোনো অসুবিধা নেই। আর এখানে আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি এটাকে নিয়ে নিয়েছি। এইবার আমি এই মশলাটাকে আমি কিন্তু একটু জলের সাহায্যে এটাকে কিন্তু পেস্ট করব, তাহলে কিন্তু মশলাটা টেস্ট ভালো আসে। যা যা দরকার ছিল আমি দিয়ে দিয়েছি। যেহেতু নিরামিষ পাঁপড়ের ডালনা, তাই এখানে আদা রসুন পেঁয়াজ আমি ব্যবহার করব না। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, ব্যাস এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে নিরামিষ পাঁপড়ের ডালনা। কড়া বসিয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি। এর মধ্যে আমি এবারে, যেহেতু অল্প পরিমাণে পাঁপড় রয়েছে, তাই আমি এই কটাকে আমি ভেজে নেব। অতিরিক্ত ভাজার দরকার নেই, যেহেতু এটা বয়েল হবে, তরকারির মধ্যে দেওয়া হবে, তাই এটা অতিরিক্ত ভাজার দরকার নেই। এটাকে সুন্দরভাবে ভেজে নেব। সময় যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাই পাঁপড়গুলো বেশি দিন রাখলে দেখা যায় যে একটু একটা স্যাঁতস্যাঁতে ভাব এসে যায়। ওই জন্য পাঁপড়গুলো একটু ভিজে ভিজে ভাব, এর মধ্যে একটা ময়েশ্চার ভাব এসে যায় অটোমেটিক্যালি। তারপরে লবণ দেওয়া থাকে, বিভিন্ন কারণে কিন্তু একটা ময়েশ্চার ভাব এসে যায়। খুব ভালো করে ভেজে নেবো এপিট ওপিট করে। প্রয়োজনে একটু উনুন বাড়াতে হবে, আবার প্রয়োজনে উনুন একটু কমাতে হবে। ব্যাস, একসঙ্গে আমি এইরকম টুকরো টুকরো করে ভেজে নিলাম। পরে তাহলে আর এটাকে কিন্তু টুকরো করার দরকার পড়ে না। ব্যাস, এবার আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো মশলা। যে মশলাটা আমি এখানে জল দিয়ে আমি কিন্তু নরম করে রেখে দিয়েছিলাম, বাটিটার মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগে আছে, তাই আমি এটাকে ধুয়ে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু এটাকে একটু ভালো করে কষে নেব। তেল যেহেতু একটু বেশি রয়েছে, তাই অটোমেটিক্যালি কিন্তু এটা কষা হবে, পুড়বে না মশলাটা। আর এতে যেহেতু জল দেওয়া রয়েছে, তাই এটা পোড়ার কোনো সম্ভাবনা নেই। জাস্ট মিডিয়াম আঁচের মধ্যে আমি এবারে তুলে দেখব। সুন্দরভাবে এটা কিন্তু কষে নেব মশলাটাকে। বেশি মশলা দেব না, যেহেতু মশলা পাঁপড়, তাই একদম সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে। এতে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। আপনারা ইচ্ছা করলে কমও ভাজতে পারেন। একদম লাল করে ভাজলে কিন্তু টেস্ট কিন্তু একটু বেশি লাগে আমার মনে হয়, তাই আমি একটু বেশি করে ভেজে নিই। মশলা যেহেতু সুন্দরভাবে কষা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আর আগে থেকে ভাজিনি, আমি আলুগুলোকে একেবারে মশলার সঙ্গেই কষিয়ে নেব। এর মধ্যে লবণ, অন্যান্য মশলার সব যে যা কিছু দেয়া দরকার সব কিছুই কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। তাই আমি এটাকে আবার ঢাকনা দিয়ে দেবো, মিডিয়াম হাই ফ্লেমেতে রেখে দিয়ে। জাস্ট আমি 2 মিনিট পরে আসছি। 2 মিনিট পর ফিরে এলাম। সুন্দরভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে মশলার সঙ্গে কষাও হয়ে গেছে। আগে ভাজিনি, যেহেতু আমি একেবারে তেল দিয়ে দিয়েছি, এবং অতিরিক্ত তেল দিয়ে ভাজার কোনো দরকারই পড়ে না। মশলার সঙ্গে ভেজে নিলেই
এনাফ। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু কাঁচা গন্ধ চলে গেছে তাই আমার আর দরকার নেই। এখানে আমি এবারে এটাকে কিন্তু ভালো মতো জল দিয়ে আমি কিন্তু এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। একটু সিদ্ধ হয়ে যাবে, একটু জাস্ট ফুটে যাবে। সেদ্ধ একটু তো হয়েছে, প্রায় 2 মিনিটের মধ্যে একদম সিদ্ধ প্রায় হয়েই গেছে। জাস্ট একটু ফুটে উঠবে, আমি তখনই কিন্তু এর মধ্যে পাঁপড়গুলো দিয়ে আর একটু ফোটাবো। তাহলে কিন্তু পাঁপড়ের টেস্টও আসবে আর আলুর টেস্টটা একসঙ্গে কম্বিনেশনটা খুব সুন্দর হবে। তাই আমি এর মধ্যে এবারে যেহেতু ফুটতে শুরু করেছে, এবারে আমি এর মধ্যে পাঁপড়গুলো কিন্তু দিয়ে দেবো। দিয়ে আমি মিডিয়াম হাইতে রাখবো, মিডিয়ামেতে রাখলেই এনাফ। রেখে এবারে আঁচটাকে তারপরে একটু বাদে ফিরে আসছি। পারফেক্ট 2 মিনিট পর ফিরে এলাম। দেখবো কীরকম অবস্থা। আলু তো আগে থেকেই অনেকটা সিদ্ধ হয়ে গেছিলো মশলার সঙ্গে ভাজার সময়, সুতরাং দেখাই যাচ্ছে কমপ্লিট ডান। গ্যাসের ফ্লেম আমি কিন্তু বন্ধ করে দেবো। সার্ভ করব। পাঁপড় যেহেতু জল টেনে নেয়, রসটা টেনে নেবে, সুতরাং আমি একদম পুরো আর শুকনো করবো না। একটু জল একটু ঝোল ঝোল থাকবে। আমি এই অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নেব। এবারে সার্ভ করার সময় ফিরে আসছে। তৈরি হয়ে গেল পাঁপড়ের ডালনা। আমি এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য, দেখতে ভালোর জন্য। আমি যেভাবে বানিয়েছি এভাবে অবশ্যই বানান, আর গরম গরম স্টিম রাইসের সঙ্গে এটা পরিবেশন করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহ জাগে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেককে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।